আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। তারা কেন এসেছেন আমাকে বলবে? কোনো রকমের কোনো ফর্মাল কমপ্লেইন নাই, কোনো রকমের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট কিছু নাই, এমনকি ইউনিফর্মটা পর্যন্ত পরে আসেনি। এবং তারা এসে আমি দরজা খুলছি না বলে 2টা দরজা, আমার বেডরুমের দরজা, মেইন ডোর ভেঙে ফেললো। আমার আইনজীবী ছিল না এবং আমাকে বলা হয়েছে আপনি বিচারবিহীন সাজা পাবেন, মানে আমি কখনোই আইনজীবী নিতে পারবো না, এটা যা আদেশ সেটাই হবে, মানে আমি ডিটেইল থাকতে হবে আর কি। I really feel that it's not just about personal injustice. আমার সাথে তো ইনজাস্টিস হয়েছে। This is violation of human rights for everyone, every citizen of the country. সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার পরিচয় হয়েছে একজন ব্যক্তির মাধ্যমে। সৈয়দ মুনির নামে একজন পার্সন, এবং সে ইসারই একজন ক্লোজ পার্সন, মানে রাষ্ট্রদূতের একজন ক্লোজ পার্সন। অ্যান্ড সে আমাকে বলে যে একটা ইভেন্টে দাওয়াত দিতে চায়। ইভেন্টটা ছিল হচ্ছে ন্যাশনাল ডে সেলিব্রেশন সৌদি আরবিয়ার। তো ওখানে হচ্ছে যাওয়া হলো প্রোগ্রামটাতে, যে ওই দিনকে প্রথম মিট হলো। দিস ওয়াজ লাস্ট ইয়ার। এবং ওই প্রোগ্রামেও মুনির আমাকে ওনার সাথে নিয়ে ইন্ট্রোডিউস করে দেয়। এরপরে আবার হচ্ছে মুনিরের কাছ থেকে রাষ্ট্রদূত আমার নাম্বার সংগ্রহ করে, ফোন নাম্বার। সো হোয়াট দে টোল্ড মি ওয়াজ যে সৌদি আরবিয়া ইজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য হোল মিস বাংলাদেশ প্রজেক্ট, কারণ ওরা একটা কি নিয়ম সিটি ডেভেলপ করছে, যেখানে সৌদি আরবিয়ার নর্মাল যে ব্র্যান্ডিংটা, যে খুব রিলিজিয়াস এই কারণে পরিচিত, এটা তারা চেঞ্জ করার চেষ্টা করছে। তারা একটা প্রোগ্রেসিভ সিটি বানাচ্ছে, যেখানে ফ্যাশন শো হয়, যেখানে বিউটি প্যাজেন্ট হয়, ওয়্যার they want to attract tourism from around the world, এবং সেখানে আমাদের বাংলাদেশের একটা প্যাজেন্ট প্ল্যাটফর্ম অনেক ভালো ভূমিকা রাখতে পারে। সো দেন আই থট ওকে, দিস সাউন্ডস লাইক আ ক্রেডিবল সোর্স অফ কনভারসেশন। সো আই ওয়াজ লাইক ওকে, লেটস গো, লেটস টক। তখন আমি ওনাকে অ্যান্সার করি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই উইল মিট ইউ, অ্যান্ড উই টক অ্যাবাউট আওয়ার স্কেডিউল, অ্যান্ড দেন আমরা একটা ডে ফিক্স করি। সো দ্যাটস হাউ দ্য পার্সোনাল লেভেল কমিউনিকেশন স্টার্টেড। তো তারপরে আমি ওনার সাথে প্রথমবার দেখা করি। ওনার সাথে আমার পার্সোনালি কনফ্লিক্ট হয়েছে এটা বললে ভুল হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করেন একজন ব্যক্তি, ডিজি, উনি ডিরেক্টর জেনারেল ওয়েস্ট এশিয়ার, আই মিন মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো। ওনার নাম হচ্ছে শফিকুর রহমান। সো শফিকুর রহমানের সাথে আমাকে ইসা পরিচয় করিয়ে দেয় যে আমার কোনো হেল্প লাগলে, ভিসা বা ট্রাভেল বেসড, শফিকুর ক্যান হেল্প আউট। সো ওভাবে করে উনি আমাকে, শফিকুর যেরকম আমাকে ইন্ডিয়ার ভিসা করে দেয়, আরও অনেক সময় আমাকে কোনো উপহার পাঠানো শফিকুর রহমানের মাধ্যমে পাঠাতো। সো বেসিক্যালি উনি অ্যাম্বাসেডার ইসার ক্লোজ একজন পার্সন ছিলেন, এবং ওনার অনেক কাজই সে দেখতো আর কি। এই ব্যক্তির কাছে সামির দেওয়ান এবং লুৎফর, এই যে দুজন ব্যক্তি, তারা শফিকুর রহমানেরই ফ্রেন্ড। লুৎফর তার 20 বছরের বন্ধু, সামির দেওয়ানও তার কাজের ক্ষেত্রে বন্ধু। তো এই পরিচিত মানুষদের মধ্যে একটা লকার রুম টক থাকে না ছেলেদের, যে ছেলেরা আড্ডা দেয়। সো এরকম একটা আড্ডা হয়, এবং সেখানে শফিকুর রহমান তাদেরকে বলে যে মানে ইসার সাথে আমার একটা ওই ধরনের সম্পর্ক ছিল, এবং আমাদের হচ্ছে গিয়ে একটা বাচ্চা ছিল যেটা আমি অ্যাবর্শন করেছি। তো আমার কাছে ব্যাপারটা মনে হয় যে অবভিয়াসলি এটা একটা নোংরা মন্তব্য, যেহেতু এটা সত্যি না। যদি সত্যি হতো দেন আই উড হ্যাভ owned up to it. সো ওইটা আমার কাছে খুব বিরক্তি লাগে যে কেন আমাকে নিয়ে একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। সো তখন আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ, আমার ক্যারিয়ারকে হ্যাম্পার করছে, মানে এরকম একটা রিউমার। সো আই আস্কড ইসা হিমসেলফ, এবং ওনাকে আমি প্রশ্ন করি, ওদের সামনেই, দুজনের সামনে ফোন করে ওদের সামনেই বলি যে দেখো, দিস ইজ নট ট্রু। কারণ ইসা বলে আই কেয়ার অ্যাবাউট ইউ, আই হেল্প ইউ উইথ স্টাফ, why would I say bad things about your career? মানে তোমার ক্যারিয়ারকে আমি নিজে সাপোর্ট করি, I promote your work, I ask people to collaborate with you, why would I want to ruin your career? So he said I never said these things about you. So then I told him, if you did not say this about me, then take action against the DG, because this rumor is linked with you. বাট সেটা হয় না কখনো, মানে তার দিক থেকে সে তার উপরে এগেনস্টে কোনো অ্যাকশন কিছুই নেয়নি ডিজির ব্যাপারে। ধানমন্ডিতে একটা ইফতার প্রোগ্রামে শফিকুরের আসার কথা, এবং সে আসেও,
এবং আমাকে বলে যে আমি ওনাদেরকে বলি যে দেখেন আপনারা আমাকে যেটা বলেছেন শফিকুর বলেছে, আমি তো ঈসার সাথে কথা বলে আপনাদেরকে প্রমাণ দিলাম যে আমাকে নিয়ে এরকম কোনো কথা হয়নি, বাট আপনি যে আমাকে বলছেন এটা যে ডিজি শফিকুর আসলেই বলেছে এটার প্রমাণ কি? সো হি টোল্ড মি এই যে ধানমন্ডিতে আসছে সে ইফতার করতে, আপনিও আসেন, আপনাদেরকে সামনাসামনি কথা বলিয়ে দিই, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। আমি গেলাম ধানমন্ডিতে, যাওয়ার পরে হচ্ছে শফিকুর আসলো, সেখানে এসে আমাকে দরজা থেকে দেখলো, মানে আমি ভেতরে বসা, দরজা থেকে দেখে সে ভূত দেখার মতো দৌড় দিল একটা, মানে হি ওয়াজ লিটারালি রানিং আমাকে দেখার পরে। একটা ডিজি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সে আমাকে দেখে দৌড়াবে কেন? দ্যাট শোজ দ্যাট দেয়ার ইজ সামথিং রং, রাইট? সো আমি নিচে গেলাম লিফটে নামার পরেও আমি ওনাকে ধরতে পারলাম না, উনি দৌড়ে একদম চলে গেল, প্রেমিস থেকে লিভ করলো। আমি এই জিনিসটা নিয়ে ওনাদের সাথে দুজনের সাথেই কথা বলি, ডিজি শফিকুরের সাথেও বলি, ঈসার সাথেও বলি, ওনাদেরকে রিকোয়েস্ট করি যে যাদেরকে বলেছে এরকম একটা কথা তাদের সবাইকে ইনফর্ম করতে দ্যাট দিস ইজ আ লাই। আর কিন্তু যেহেতু তারা একদমই সাইলেন্ট ছিল এই ব্যাপারটা নিয়ে, সো আমি রাগের মাথায় হোক ইমোশনালি হোক বলেছি যে আমি এটা নিয়ে একটা স্টেপ নিব, লাইক আ লিগাল স্টেপ, ইফ ইউ ডোন্ট স্টপ ডুইং দিস। এবং তারপরের দিনই আসলে আমাকেই উল্টা পুলিশ ধরতে আসে। অলমোস্ট 30 পিপল কেম। আমি যখন আমার দরজার বাইরে তাকিয়েছিলাম ওখানে আমি 8 জনকে দেখতে পেরেছি। পরে যখন নিচে গিয়েছি দেখেছি 20টার মতন গাড়ি, এতগুলো ছেলে বাসায় এসে কলিং বেল দিচ্ছে। আমি তারপরেও একটা থাকে না যে দরজা খুলে কথা বলে, আমি বলতাম, কিন্তু তারা যেভাবে অ্যাগ্রেসিভলি দরজা ঝাঁকাচ্ছে, মানে আমার খোলার অপেক্ষা করার দরকার নাই, পারলে সে নিজেই খুলে ঢুকে পড়বে বাসার ভিতরে। আই হ্যাভ বিন সো ট্রমাটাইজড বাই দ্যাট অ্যাট্যাক, আমি এটা আসলে এক্সপ্লেইন করতে পারবো না। অ্যান্ড আমাকে সবচেয়ে বেশি স্ট্রেস যেটা দেয় সেটা হচ্ছে হোয়াট ডিড দে ওয়ান্ট টু ডু, কারণ তাদের ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি নট টু অ্যারেস্ট মি। সেটা যদি হতো তাহলে তারা প্রিপেয়ার্ড হয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বানিয়ে তারপরে আসতো, রাইট? তারা কিন্তু সেভাবে আসেনি। আজকে যে আমি লাইফটা করেছি, এখন তারা জাতির কাছে জবাবদিহিতা করছে যে কিছু একটা তাদের উদ্দেশ্য ছিল, কমপ্লেইন ছিল যে আমাকে অ্যারেস্ট করার প্রক্রিয়া ঠিক ছিল না, এখন তারা স্বীকার করছে। কিন্তু একটা মানুষের বাসায় 30 জন সিকিউরিটি ফোর্সের বিভিন্ন মানুষ আসলো, কোনো রকমের কোনো ফর্মাল কমপ্লেইন নাই, কোনো রকমের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট কিছু নাই, এমনকি ইউনিফর্মটা পর্যন্ত পরে আসেনি। এবং তারা এসে আমি দরজা খুলছি না বলে 2টা দরজা, আমার বেডরুমের দরজা, মেইন ডোর ভেঙে ফেললো। যদি এই জিনিসটা লাইভে না থাকতো তাহলে তারা কী করতো আমার সাথে? দ্যাটস আ কোয়েশ্চেন আই আস্ক মাইসেলফ অল দ্য টাইম। প্রথমত আমি ঘুমিয়েছিলাম যখন এসছে, এবং আমার ঘুম থেকে উঠার পরে মানে তখন আমি আসলে কীভাবে আমি যে ড্রেস পরবো বা মাথার চুল টুল সব আওলা ঝাওলা। আমি কিন্তু তাদেরকে বারবার বলছি যে আমি আসবো, আমি 2 ঘন্টা পরে রেডি হয়ে আমার আইনজীবী নিয়ে নিজে আসবো, আপনাদের কী কারণে এসেছেন আমাকে বলেন। তারা আমাকে প্রথমে বলে কি আমরা এমনিই কথা বলবো, আমরা কি বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এবং আমাকে বলছিল ভাটারা থানাতে থেকে এসছে, কিন্তু আমাকে নিয়ে গেল ডিবি অফিস। আমি তর্ক করতে করতে আসছি, কারণ আমি যে লাইফটা করে ফেলেছি ওই মোবাইলটার পাসওয়ার্ড নিয়ে কিভাবে আমাকে দিয়ে মোবাইল খুলে লাইফটা ডিলিট করাবে, এটা নিয়ে তাদের অনেক এক্সাইটমেন্ট ছিল, কিন্তু আমি কোনোভাবেই দিচ্ছিলাম না। আমি বলছিলাম যে আমার আইনজীবী আসবে, তারপরে আমি মোবাইলের পাসওয়ার্ড যা লাগে সব কিছু দিব, নট বিফোর দ্যাট। এবং আমাকে যেটা ভয় দেখাচ্ছিল বারবার সেটা হচ্ছে আমাকে থানায় নিয়ে শিক্ষা দেওয়া হবে। অ্যান্ড দে ওয়ার লাইক যে পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, একবার বলছে একবার থানায় যাই না, তারপর কিভাবে পাসওয়ার্ড না দিয়ে থাকি দেখা যাবে। মানে ইঙ্গিতে অনেকভাবে বোঝাতে চাচ্ছিল দ্যাট দেয়ার উড বি সাম টর্চার অন মি। ফিজিক্যাল টর্চার কিছু হয় নাই, কিন্তু দে ওয়ার putting the idea in my mind that I can face something like that if I don't cooperate. ডিবি অফিসে এনে আমার ফোন, ল্যাপটপ সব কিছুর পাসওয়ার্ড নিল, খুললো সেগুলোকে। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আই থট এমন তো হতেই পারে যে কেউ তাদেরকে মিসগাইড করেছে বা আমার নামে কোনো একটা ফলস আইডিয়া দিয়েছে। আমি আমার রাষ্ট্রের লোকদের প্রতি একটা বিশ্বাস রেখেছিলাম যে আমি যদি তাদের সাথে কথা বলি যে কী বিষয় এবং ক্লিয়ার করি আমার সাইডটা, when they would understand যে রিয়ালিটিটা কী, তখন তো they will understand. The team that was interrogating me, ওদের উদ্দেশ্য আসলে কে ইনোসেন্ট না এটা জানা ছিলই না। ওদের উদ্দেশ্য ছিল how to trap me from the very beginning.
যেরকম আমার কাছ থেকে জোর করে আমার ফোনের পাসওয়ার্ড নিয়েছে, আমার ল্যাপটপের পাসওয়ার্ড নিয়েছে, এটা যে আমার আইনি অধিকার যে আমি না করতে পারি, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি যে স্বইচ্ছায় দিয়ে দিয়েছি ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাকে অলমোস্ট সেই গাড়ি থেকে শুরু করে ডিবি অফিসে নিয়ে অলমোস্ট অর্ধেক দিন ধরে আমাকে পাগল করে ফেলছে, আমাকে আমার পাসওয়ার্ড দিতে হবে। অ্যাট সাম পয়েন্ট আই ওয়াজ লাইক, আমাকে তো আইনজীবীর সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না, আমাকে আমার বাবা মার সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। নিজেরা কি ইনফর্ম করেছে, আমি বারবার বলছি যে অ্যাটলিস্ট আমার বাবা মাকে একটা ফোন দিয়ে আমাকে বলতে দেন, বা নিজেরা ফোন করে বলেন যে আমি সেফ আছি, আমি কোথায় আছি, সেটাও তারা করছে না। সো অ্যাট সাম পয়েন্ট আই মেন্টালি ফেল্ট ড্রেইনড, যে আমাকে যদি এখানে গুম করে ফেলে কোথাও, আমার লাইফ কয়জন মানুষ দেখেছে আমি তো জানি না। এবং আমার প্রোফাইল যে মিলিয়ন ফলোয়ার্স, সেলিব্রিটি প্রোফাইল, নট লাইক দ্যাট। আমি ওখানে তো ভাবছি যে হয়তো অনেক মানুষ দেখেও নাই, কিংবা অনেক পরে দেখলো। আমাকে যদি এর মধ্যে কিছু একটা ক্ষতি করে ফেলে বা গুম করে ফেলে, তখন কি হবে? সো আমি অনেকটা প্রেশারে পড়ে আই ওয়াজ লাইক, ঠিক আছে, পাসওয়ার্ড নিয়ে দেখুক, বিজি থাকুক। লাস্ট মোমেন্টে আমার বাবার সাথে আমাকে দেখা করার ব্যবস্থা করে ফর আ ফিউ সেকেন্ডস। তখন আমার বাবা আমাকে এসে বলে যে আমাকে নিয়ে যেতে দিবে, বাসায় নিয়ে যেতে দিবে। হ্যাঁ, ডিবি অফিসে। এবং আব্বু আমাকে বলে আমাকে নিয়ে যেতে দিবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আব্বুকেও বললো ওকে আমরা ছেড়ে দিচ্ছি। আব্বু বাসায় চলে গেলো, বললো যে আমরা পৌঁছে দিব, কোনো চিন্তা নেই। আব্বু চলে যাওয়ার 10 মিনিট পরে কিন্তু আমাকে ডিটেনশনের কাগজটা দিল। তো এর মধ্যে হচ্ছে নাসির নামে একজন আছেন ডিবির, উনি এসে আমাকে বললো যে আপনাকে যদি ছেড়ে দেই, আপনি মামলা মোকদ্দমা করতে পারেন। আপনি যাতে এটা না করতে পারেন তাই 30 দিন আপনাকে ডিটেনশন দিলাম। অ্যান্ড দে ওয়ার লাইক, জাস্ট আমাকে এখনই যেতে হবে, কাশিমপুর কারাগার বন্ধ হয়ে যাবে গেট, আমাকে এখনই রওনা হতে হবে। ইট ওয়াজ অ্যারাউন্ড 11 of night, অ্যান্ড সাথে সাথে হচ্ছে তাড়াহুড়া করে আমাকে সেভেন কোর্টে নিয়ে গেল। এবং একজন ম্যাজিস্ট্রেট, আমার জানা মতো ওনার কাজ হচ্ছে ভেরিফাই করা যে এটা প্রপার কিনা, কিন্তু সেই রাতে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু সেটা করেন। তিনি হচ্ছে কোথা থেকে আসছে এই অর্ডার, আচ্ছা ঠিক আছে এখান থেকে, আমাকে কিছু বলতে দিল, আমি আমার নিজের সাইডটা বললাম, এবং উনি এটা শুনে জাস্ট শোনার জন্য, ও আচ্ছা হ্যাঁ ডান, সাইন টাইন করে চলে গেলো। মানে দেয়ার ওয়াজ লাইক নো রিয়েল জাজমেন্ট হ্যাপেনিং, হ্যাঁ, জাস্ট ওয়ান সাইডেড স্টোরি টেলিং আর কি। আমি কিন্তু তখনও আমি বুঝতে পারছি না যে এটা আসলে মামলা না, ডিটেনশন ইজ আ ডিফারেন্ট থিং। এটাও যে আসলে আমার ক্রাইম প্রুফ করে না, আমার তো আসলে এগুলোর এক্সপিরিয়েন্স নেই, আমি কীভাবে বুঝবো? আমার তখন মনে হচ্ছে যে দেখো, সারা পৃথিবীর মানুষ বা সারা জীবন আমাকে যত মানুষ চিনবে, তারা সবাই এটাই মনে রাখবে যে এই মেয়েটা জেলে গিয়েছিল, সামথিং ওয়াজ রং। এবং আমাকে বলা হয়েছে আপনি বিচারবিহীন সাজা পাবেন, মানে আমি কখনোই আইনজীবী নিতে পারবো না। আমাকে যে ডিটেনশনে দিল, আমি বের হওয়ার পরে দেখলাম যে পত্রিকায় অনেক জায়গায় লেখা যে আমি চাইলে আইনি সাহায্য নিতে পারি, কিন্তু সেটা কিন্তু সত্যি ছিল না। আমাকে বলা হয়েছিল বিচারবিহীন। বিচারবিহীন মানে কি? এটার কোনো বিচার হবে না, এটা যা আদেশ সেটাই হবে, মানে আমি ডিটেইন থাকতে হবে আর কি। একটা মানুষকে কখন গ্রেফতার করা যায়, কখন জেল দেয়া যায়? যখন তার বিরুদ্ধে একটা মামলা হয় বা কমপ্লেইন হয়, রাইট? এই কমপ্লেইনটা হয়েছে 15 তারিখে, তাহলে 9 তারিখে আমাকে কিসের ভিত্তিতে নেওয়া হয়েছিল? অপরাধ সংগঠনের পরে না অপরাধী চিহ্নিত হয়, অপরাধী চিহ্নিত হওয়ার পরে কিভাবে অপরাধ চিহ্নিত হয়? মানে এটা তো বোঝাই যাচ্ছে যে বানোয়াট। আমি যে সেলগুলোতে ছিলাম ওইটা হচ্ছে ফাঁসির সেল, মানে নর্মালি সেখানে ফাঁসির আসামিদেরকে রাখে। জাস্ট হচ্ছে ওই উপরে একটা কাগজের মধ্যে ডিটেনশন লিখে রুমটার উপরে লিখে দিয়েছে, মানে এটা বোঝানোর জন্য যে এটা ডিটেনশন। জেলের মানুষ যারা ওখানে দায়িত্বরত বলেছে যে আপনার ইতিহাসে আমরা কখনো দেখি না, এখানে যতদিন কাজ করছি, যে একটা মানুষ যাকে জেলে রাখা হয়েছে তাদের একটা কেস কার্ড থাকে, মানে তাকে কি কারণে আনা হয়েছে, তার কি ক্রাইম। সেখানে তার কোনো ক্রাইম নেই। মাই ক্রাইম রিপোর্ট, ইটস অ্যান এমটি বক্স। আমাকে যে প্লেসটায় রাখা হয়েছিল ওইটা পুরো জেল থেকে আলাদা করে দেওয়া, মানে ওইটার বাইরে আমাদেরকে যেতে দিত না, একটা ছোট কম্পাউন্ডে আলাদা করে দিয়েছে আমাদেরকে, ওইটার বাইরে যেতে দিত না অন্য আসামিদের মতন। এবং স্পেশালি যেটা করেছিল যে অন্য যে মানুষগুলো খবর পড়তে পারতো, যেমন আমার রুমে বাকিদের খবর পড়তে পারতো তারা আগে, কিন্তু ওদের সবাইকে খবরের পেপার বন্ধ করে দেয় যাতে আমি কোনোভাবেই বাইরের কোনো খবর না পাই। মানে আমাকে সবভাবে মানসিকভাবে পুরো পৃথিবী থেকে যতখানি আলাদা রাখা সম্ভব, দে ডিড ইট ইন এভরি ওয়ে। মানে আমার পক্ষে কোন দিন কি তারিখ হিসাব রাখা যাচ্ছে না। নর্মালি আসামি যারা থাকে জেলে বা যেই থাকে জেলে, তাকে আমার সাথে অন্য যে মহিলাগুলোও ছিল
সবাইকে বলে দেয় তার কোন দিন কোর্টে যেতে হবে। আমাকে কিন্তু কোনো কিছু বলেনি। হঠাৎ করে একদিন আমি সকাল 6টা না 5টার দিকে এসে আমাকে বলছে, উঠেন উঠেন, ঘুম থেকে উঠেন, এখনই আপনাকে কোর্টে যেতে হবে। এই যে সারা বাংলাদেশে একটা কথা বলা হয়েছে যে কি নাকি আমি হচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্ক নষ্ট অ্যান্ড স্টাফ, আইনি ভাষায় কিন্তু আসলে এগুলো বলে নাই। হ্যাঁ, বলেছে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূতি হয় 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের ধারায় অর্পিত ক্ষমতা বলে আমাকে কারাগারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছিল, তাই না? আমি তো রাষ্ট্রের কাছে কখনো নিরাপদ হেফাজত চাইনি। নিরাপদ হেফাজত একটা মানুষকে কখন রাখে? যখন আমার কাছে মনে হয় যে আমি বাইরে সেফ না, আমার রাষ্ট্রের কাছে সাহায্য দরকার, আমাকে লুকিয়ে রাখেন, সেফ জায়গায় রাখেন, এমন কোনো নিরাপত্তা আমি কখনো চাইনি। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং বাইরে যে রম্য রচনাটা মানুষকে বিশ্বাস করানো হয়েছে, আইনি ভাষায় আমি সেগুলোর প্রতিফলন দেখতে পাচ্ছি না। এটা একটা প্রশ্ন থাকে যে কেন না। আসলেই যদি এমন কিছু হয়ে থাকতো তাহলে তো আইনি কাগজে সেটার ডকুমেন্টেশন হতো, সেটা নেই। অলমোস্ট 19 ডেজের মতো ছিলাম জেলে। সেখানে মনে হয় 11 দিন পরে আমার ডিটেনশন ক্যান্সেল হয়ে যায় এবং 11 দিন পরে একটা মিথ্যা মামলা হয় আমার উপরে। যেই কেসটা হয়েছে, এটা যেভাবে করে মিডিয়া ট্রায়ালে বোঝানো হয়েছে যে অনেক ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয়েছে, এটা যদি প্রমাণ হতো যে সত্য, তাও কিন্তু এটা লঘু অপরাধ। সেক্ষেত্রেও এটা রাষ্ট্রের মাথা ঘামানোর মতন কিংবা ওই স্পেশাল অ্যাক্টে তুলে নিয়ে যাওয়ার মতো, দুইটা দরজা ভাঙার মতন অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, সার্চ ওয়ারেন্ট ছাড়া একটা মানুষকে জোর করে তার পাসওয়ার্ড নিয়ে তাকে এইভাবে হ্যারাসমেন্ট করে রাত 1:30 বাজে কোর্ট বসিয়ে এবং পরবর্তীতে আবার আমাকে না বলে, আমার পরিবারকে না বলে, আইনজীবীকে না বলে হঠাৎ করে সারপ্রাইজ বার্থডে পার্টির মতন সারপ্রাইজ কোর্ট বসানোর মতন অপরাধ এটা না। এটা হচ্ছে মশা মারতে কামান নিয়ে আসার মতন। এই যে আমার রেপুটেশনটা নষ্ট হলো, দিস ইজ গোয়িং টু এফেক্ট মাই লাইফ, মাই ক্যারিয়ার, মাই সার্কেল। এবং সোসাইটিতে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, আমরা যে সবাই এমনিতেও খুব সিকিউরিটির মধ্যে আছি তাও কিন্তু না। আমরা অনেক মব জাস্টিস দেখতে পাচ্ছি, সেখানে আমাকে নিয়ে মানুষের মধ্যে যে একটা ভয় ছড়ানো হয়েছে। সৌদি আরবিয়া 40 লাখ কর্মী বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে এমন ষড়যন্ত্রে নাকি লিপ্ত। সৌদি আরবের এই যে অবকাঠামো, এই যে ল্যাভিশ লাইফস্টাইল, এটা কাদের উপর ভর করে আছে? বাংলাদেশি। তারা কোন দুঃখে 40 লাখ শ্রমিককে ফেরত পাঠিয়ে দিবে? মানুষের মধ্যে শুধু শুধু ভয়ে এবং হচ্ছে অরাজকতা সৃষ্টি করার একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রটা কে করছে এটা আসলে রাষ্ট্রের খুঁজে দেখা উচিত, যে আমাকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করে সরকারকে কে মিসগাইড করেছে, এটা তাদের খুঁজে বের করা প্রয়োজন। যদিও আমার উপরে কোনো রাষ্ট্রদূতের আসলে কোনো কমপ্লেইন নেই, আইনি ভাষায় নেই। ওই জনৈক যেটা বলছে, এটা মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য অনেক ব্যাপার আছে। এবং জনৈক ব্যক্তির সাথে আমার যদি কোনো সমস্যা হয়ও, সেটা পার্সোনাল লেভেলে সমাধান করার অনেক ওয়ে আছে। পার্সোনালি আমরা উইথ ফ্যামিলি বসে কথা বলতে পারি, চাইলে সরকারের লোকের সাথে বসে কথা বলতে পারি, কথা বলে অনেক কিছু সমাধান করা যায়। তার জন্য কিন্তু এই ভায়োলেন্স এগুলোর প্রয়োজন হয় না। সৌদি আরবিয়া আমাদের দেশে কি ভূমিকা রেখেছে, যদি এভাবে করেই পেশ করা হয় যে যার ভূমিকা বেশি, যার জোর, যার মূল্য তার, তাহলে এই যে মেঘনা আলম পার্সন, তিনি আমাদের রাষ্ট্রের জন্য কি কাজ করেন, তার সংগঠন কি কাজ করেন, সেটা নিয়েও কথা বলা উচিত। কারণ সেখানে যদি একটি রাষ্ট্র থাকে, আমার যে সংস্থা মিস বাংলাদেশ, আমরা 6টি মহাদেশে কাজ করি এবং আমাদের কাজের সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং করা, বাংলাদেশের ভাবমূর্তি পজিটিভ করা ওয়ার্ল্ড ওয়াইড। আমার যে 10টি ফ্র্যাঞ্চাইজি এক একটা দেশে, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে লাখ লাখ মানুষ ওই প্রোগ্রামগুলো দেখে, ওগুলো তাদের দেশের টেলিভিশনে প্রচার হয়, যেখানে আমরা বাংলাদেশের প্রতিনিধি পাঠাই। এই যে অসংখ্য মানুষের মনে বাংলাদেশকে নিয়ে একটা নেগেটিভ ইমেজ হবে, যে একজন সাবেক মিস বাংলাদেশ, মিস আর্ট বাংলাদেশ এবং বর্তমানে সে সারা পৃথিবীতে প্রতিনিধি পাঠাচ্ছে এমন একজন ব্যক্তি, তিনি যদি হানি ট্র্যাপার হন, এটা আসলে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে কী আইডিয়া দেয়? বাংলাদেশের মেয়েরা এরকম, এটাই তো ভাববে মানুষ। তাহলে আমার রাষ্ট্রে যদি আসলেই কোনো ক্ষতি হয়, আমার এই নাগরিককে এই যে মিথ্যা মামলায় দেয়া হয়েছে, এই মিথ্যা মামলাটা চললেই আসলে রাষ্ট্রের ক্ষতি হবে। এবং আমার মনে হয় যে যত দ্রুত এটা ডিসমিস হয়ে যাবে, এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো
এবং এখানে আমরা যে সৌদি আরবকে নিয়ে এত কথা বলেছি তাদের জন্য ভালো, কারণ তাদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। মানুষ যদি বলে যে সৌদি আরবিয়ার রাষ্ট্রদূত হানি ট্র্যাপিং কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন, একটা মুসলিম রাষ্ট্র যেখানে মানুষ হজ করতে যায়, যেখানে মানুষ পবিত্র হতে যায়, তাতে কিন্তু সৌদি আরবের ভাবমূর্তি নষ্ট হয়, সারা পৃথিবীর কাছে নষ্ট হয়। এই যে একটা ঘটনা ঘটলো, একটা নিরাপরাধ মানুষকে নিয়ে এই যে টানা হ্যাচড়া হলো, এটাতে করে কিন্তু বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়েছে। বাংলাদেশের নিজের মানুষের মধ্যে সরকারের প্রতি, আইনের প্রতি এক ধরনের ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে। ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের ইমেজটা নষ্ট হয়েছে। এবং আমার মনে হয় কোনো এক ব্যক্তি বা কোনো এক দল তাদের স্বার্থে ইচ্ছে করেই বাংলাদেশকে বা আমাদের সরকারকে অপদস্থ করার জন্য এই সিচুয়েশনটা তৈরি করেছে, এই ষড়যন্ত্রটা। এবং আই রিয়েলি ফিল দ্যাট ইটস নট জাস্ট অ্যাবাউট পার্সোনাল ইনজাস্টিস। আমার সাথে তো ইনজাস্টিস হয়েছেই। দিস ইজ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ফর এভরিওয়ান, এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি।